রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা 4.1। উৎপত্তিস্থল নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এবার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। জামায়াত সহ 8 দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যেকোনো আসন ছাড়তে প্রস্তুত দলগুলো। এবার বিচারের মুখোমুখি হচ্ছেন জয়। জুলাইয়ে ইন্টারনেট বন্ধ করে হত্যায় সহযোগিতার অভিযোগ। প্রসিকিউশনের হাতে সালমান আনিসুল পলকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন। এবং টেলিকম লাইসেন্সের ক্ষমতা যাচ্ছে 5 মন্ত্রীর হাতে। শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে বিটিআরসি। রাজনৈতিক হস্তক্ষেপ ও বিনিয়োগ বাধাগ্রস্তের শঙ্কা অংশীজনদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 6:14 এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 4.1। ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে 33 কিলোমিটার পূর্ব উত্তর পূর্বে আর নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল 30 কিলোমিটার। ইএমএসসি এর তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও এ কম্পন অনুভূত হয়। তবে এখনও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এবার কেয়ারে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বেগম জিয়ার চিকিৎসায় হাসপাতালটিতে যোগ দিয়েছে চীনের নতুন মেডিকেল টিম। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তা ঠিক করবে সম্মিলিত মেডিকেল বোর্ড। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বুধবার সন্ধ্যা 7টার দিকে হাসপাতালে প্রবেশ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী গাড়ি বহর। প্রায় আধা ঘন্টা হাসপাতালে অবস্থান করে বেগম জিয়ার চিকিৎসার সবশেষ খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের সঙ্গে এ সময় ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপি নেত্রীর পরিবারের সদস্যরা ছাড়াও সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার মেডিকেল টিম প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীন সহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে। ডক্টর ইউনূস বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনা করেন। তার পরিবার ও বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বুধবার রাতে বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় হাসপাতালে আসেন চীনের 4 সদস্যের মূল মেডিকেল টিম। সঙ্গে ছিলেন চীনা রাষ্ট্রদূত। তাদের স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। এর আগে সকালে বেগম জিয়ার চিকিৎসায় ঢাকায় আসেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে নিয়ে 10:30টার দিকে সরাসরি হাসপাতালে যান বিএনপি নেতারা। সম্মিলিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম জিয়ার পরবর্তী চিকিৎসার ধরন ঠিক করা হবে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হবে কিনা তাও ঠিক করবে মেডিকেল বোর্ড। হাসপাতালের ভেতরে বেগম জিয়ার নিরাপত্তায় কাজ করছে এসএসএফ ও পিজিআর। বাইরে নিরাপত্তায় আছেন বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের নির্বাচনী চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। বেশ কয়েকটি দল ইতোমধ্যে 300 আসনে প্রার্থী ঘোষণা করলেও নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দেয়া হবে সর্বোচ্চ ছাড়। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারে গণভোট, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। রাজধানীর রাজপথ ছাপিয়ে চলতি সপ্তাহে এই আন্দোলন এখন বিস্তৃত হয়েছে বিভাগীয় পর্যায়ে। 7 বিভাগে চলছে ধারাবাহিক সমাবেশ।
দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল আন্দোলনের শরিক এসব দল আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে সমন্বিতভাবে। সেই লক্ষ্যে ডিসেম্বরের মধ্যভাগেই শরিক দলগুলোর সমন্বিত চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে, এমনই আভাস দিলেন দলগুলোর শীর্ষ নেতারা। ডিসেম্বরের প্রথম দিকে আমরা চেষ্টা করব সমঝোতার কাজটা সম্পন্ন করার। যেই আসনগুলো জোট থেকে তারা দাবি করবে বা আমরা দাবি করব, এগুলো কিন্তু মোটামুটি আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। হয়তো এক সপ্তাহের মধ্যেই আমরা পরস্পর বসে এই বিষয়গুলো একটা পর্যায়ে নিয়ে আসব। আসন সমঝোতার ভিত্তিতে প্রার্থী নির্ধারণে দুটি বিষয় মাথায় রাখা হয়েছে বলে জানান নেতারা। দুটা বিষয় আর কি, একটা হলো সে একজন বড় দায়িত্বশীল বড় নেতা, আরেকটা হলো যার বেশি জনপ্রিয়তা ওই এলাকায় আছে। কে বেশি পপুলার, কে বেশি পরিচিত, কার জিতে আসার সম্ভাবনা, সিটটা এমন জায়গায় দিতে হবে সেটা যেন লস না হয়ে যায়, এই ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং হবে বলে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত সব দলই। আমাদের আমির সাহেব বলে দিচ্ছেন যে আমরা প্রাথমিক সব বাছাই করে দিলাম, আপনাদের ময়দানে নেমে কাজ করেন, এটা একটা প্রাথমিক বাছাই, কিন্তু কেউ মনে করবেন না যে এই সিটটা আপনার, এটা আপনার না, এটা আমাদের জামাতের সিট। জামাত যখন আপনাকে ছাড়তে বলবে তখন আপনাকে ছাড়তে হবে। সেন্ট্রালে যে আমরা সিদ্ধান্তের জন্য বসবো, সেখানে যখন কোনো আসনের জন্য কোনো প্রার্থী নির্ধারণ হয়ে যাবে, বাকি যারা থাকবে তাদের কাজই হবে তাকে সমর্থন করা। তফসিল ঘোষণা এবং জাতীয় রাজনীতির বাস্তবতা বিবেচনায় প্রার্থী তালিকা ঘোষণার দিনক্ষণে সামান্য পরিবর্তন আসতে পারে বলেও জানান নেতারা। ডিক্লারেশন অফ শিডিউল তখন খুব তড়িৎ এই চূড়ান্তটা আশা করি হয়ে যাবে, সময় তো আর বেশি নেই। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। পথ ফিরে পেয়ে চাঙ্গা হতে শুরু করেছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। বরিশালে গত এক মাসে অর্ধশত বহিষ্কৃত নেতাকর্মীকে দলে ফেরার সুযোগ দেওয়া হয়েছে। কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার, কেউ বলছেন অতীতের ভুল সূত্র নিয়ে আগামীতে সংগঠনকে করবেন শক্তিশালী। আর দলের নীতি নির্ধারকদের সাফ কথা, ফের শৃঙ্খলা ভঙ্গ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। তৃণমূলে এরই মধ্যে প্রায় অধিকাংশ আসনে সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করেছে বিএনপি। চলছে দল গোছানোর কাজও। সেই সঙ্গে এরই মধ্যে গত এক মাসে বরিশাল বিভাগে নানা সময়ে অন্তত 24 জন স্থগিত ও বহিষ্কৃত নেতাদের আবারও ঘরে ফিরিয়ে আনা হয়েছে। এতে শহর জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা, আনন্দ মিছিল করেন স্ব নেতাদের অনুসারীরা। 24 আগস্ট বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের পদ স্থগিত করে হাইকমান্ড। বিরোধী দলের আন্দোলনে বরিশালের অতি পরিচিত শিরিনকে 14 মাস পর দলের বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়। তিনি ষড়যন্ত্রের শিকার দাবি করে আগামীতে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। আমার নেতা জনাব তারেক রহমান তৃণমূলের নেতৃত্বের কারণে তৃণমূলের নেতাকর্মীদের কথা চিন্তা করে রাজপথের কর্মী আমাকে রাজপথে আবার ফিরিয়ে দিয়েছে, আমি তার প্রতি কৃতজ্ঞ। বহিষ্কার কিংবা পদ স্থগিত থাকা নেতাদের কেউ বলছেন ষড়যন্ত্রের শিকার, কেউ বলছেন অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে পথ চলবেন আগামীর। জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে সুসংগঠিত করাই লক্ষ্য তাদের। তবে ফের যদি কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করে তবে কঠোর শাস্তিও অনিবার্য বলছেন দায়িত্বশীলরা। আমাদের যাকে নমিনেশন দিয়েছে বরিশাল থেকে, যেহেতু দল দিয়েছে, তাকে নির্বাচিত করার জন্য সর্বোচ্চ পরিশ্রম করব এবং তাকে নির্বাচিত করবো ইনশাল্লাহ। দলের দুঃসময় এখন আমাদের দল গুছানোর টাইম, যে আমাদের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব ভার থেকে শুরু করে আমাদের নতুন প্রজন্ম এবং বাংলাদেশকে নির্মাণের জন্য আমাদের কাজ করব। যদি কেউ পরবর্তীতে আবারও কোনো অসাংগঠনিক কাজে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধেও একইভাবে দল শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। নানা অভিযোগে গত 1.5 বছরে বরিশাল বিভাগে অন্তত শতাধিক নেতাকর্মীর পদ স্থগিত ও বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট হাতে পেয়েছে প্রসিকিউশন। আরেক মামলায় আনিসুল হক, সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন। একটা হচ্ছে যে আজকে রাত্রেই কারফিউ দিয়ে এদেরকে শেষ করে দেওয়া, আরেকটা হচ্ছে যে গো ফর দ্য রিয়েল হার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে the first option which you are saying, that's what we should do. জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে কোনো এক সময়ের
ফোনালাপেটি। কারফিউ জারি নিয়ে কথা বলতে শোনা যায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে। প্রসিকিউশনের তথ্য বলছে শেখ হাসিনা ছাড়াও আন্দোলন দমনে নেতৃত্ব দেন শীর্ষস্থানীয় আরও 4 জন, যাদেরকে তারা বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি এই 2 জনের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে আন্দোলনকারীদের হত্যার পরামর্শদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। 3 সপ্তাহের আন্দোলনের সময় হঠাৎ বন্ধ করা হতো ইন্টারনেট সেবা। 17 জুলাই মধ্যরাত থেকে 28 জুলাই পর্যন্ত বন্ধ ছিল মোবাইল ইন্টারনেট। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ ছিল 13 দিন, যা স্বাভাবিক হয় 5 আগস্ট দুপুর থেকে। প্রসিকিউশন বলছে আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংগঠিতভাবে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এই অভিযোগে শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে 2 মামলায় আনিসুল, সালমান, পলক ও জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা ফেরত চেয়ে উল্টো ফরমাশ তামিলের কমিশন হতে যাচ্ছে বিটিআরসি। নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশের খসড়া নিয়ে এমন মন্তব্য খোদ সংস্থার চেয়ারম্যানের, যেখানে টেলিকম লাইসেন্স প্রদান ও বাতিলের ক্ষমতা 1 মন্ত্রীর হাত থেকে চলে যাচ্ছে 5 মন্ত্রীর কাছে, আর সিদ্ধান্ত শুধু বাস্তবায়ন করবে বিটিআরসি। অথচ এই কাজের জন্য তাদের আবার জবাবদিহি করতে হবে স্বচ্ছতা কমিটির কাছে। অংশীজনরা বলছেন, নতুন আইনে রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে, আরও বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। শুভ খানের রিপোর্ট। 2001 সালে টেলিযোগাযোগ আইন হওয়ার পর যাত্রা শুরু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। শুরুতে টেলিকম লাইসেন্স প্রদান কিংবা বাতিলের ক্ষমতা ছিল নিয়ন্ত্রক সংস্থার হাতেই। তবে 2010 সালে আইন সংশোধনের পর সেই ক্ষমতা যায় মন্ত্রণালয়ের কাছে। এরপর রাজনৈতিক কারণে টেলিকম খাতে অনেক লাইসেন্স দেওয়ার অভিযোগ ওঠে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর হারানো স্বায়ত্তশাসন ফেরত চেয়ে গত 16 এপ্রিল ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দেয় বিটিআরসি। গেল 4 নভেম্বর সংশোধিত আইনের খসড়া প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমানে টেলিকম লাইসেন্স দেওয়া বা বাতিলের সিদ্ধান্ত দেন শুধু টেলিযোগাযোগ মন্ত্রী। তবে খসড়া অধ্যাদেশে এই কাজে প্রভাব খাটানোর সুযোগ পাবেন আরও 4 মন্ত্রী। বিটিআরসি শুধু সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। সিদ্ধান্ত মন্ত্রীদের, অথচ তার জন্য স্বচ্ছতা কমিটির কাছে জবাবদিহি করবে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, জবাবদিহির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংসদীয় কমিটি যথেষ্ট। নিয়ন্ত্রণ সংস্থাকে যদি আমি বলি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তাকে যদি আমি নিয়ন্ত্রণের জন্য এই জিনিসটা তৈরি করি, এটা একটা হঠকারী সিদ্ধান্ত। এটা যদি বাস্তবায়িত হয়, একটা দুর্নীতির জন্য বিশাল একটা রাস্তা খুলে দেওয়া হবে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে টেলিকম খাতে দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ আরও বাড়বে বলে মনে করেন এই প্রযুক্তি নীতিমালা পরামর্শক। একজন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি 5 জন মন্ত্রী পলিটিক্যাল ইনফ্লুয়েন্স যখন নিয়ে আসছেন, বিটিআরসির ক্ষমতায়ন তো হলোই না, বরং বিটিআরসি ক্ষমতায়নটা আরো অনিশ্চিত হয়ে গেল। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করছে অংশীজনরা। যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা বড় ধরনের কনসার্ন হবে যে আসলে আলটিমেট অ্যাপিলেট অথরিটিটা কোথায়, আলটিমেটলি আমি যে ইনভেস্টমেন্টটা করব আমার ইনভেস্টমেন্ট সিকিউরিটিটা কার হাতে। নতুন আইন উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে রাষ্ট্রপতির অধ্যাদেশে তা কার্যকর হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে মাত্র একটি ট্রেন। যাত্রী ধারণ ক্ষমতা 1000 হলেও টিকিট মেলে না চাহিদা মতো ক্যারেজ ইঞ্জিন ও লোকবল সংকটের অজুহাত। ব্রাজিলের সঙ্গে ফুটবল ও ক্রিকেটের দক্ষতা বিনিময় করতে যাচ্ছে বাংলাদেশ। ব্রাজিলকে ক্রিকেটের কৌশল শেখাবে লাল সবুজ। অন্যদিকে তাদের কাছ থেকে ফুটবলের জ্ঞান নেবে বাংলাদেশ। পারস্পরিক এমন অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে দুদেশের মধ্যে শিগগিরই চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। ব্রাজিল
ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম। ফুটবল প্রেমী দর্শকদের কাছে ফুটবলের জাদু মানেই ব্রাজিল। রেকর্ড 5 বার বিশ্বকাপ জিতেছে দেশটি। একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে খেলেছে ব্রাজিল। বাংলাদেশেও রয়েছে দেশটির অগণিত সমর্থক। ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের খেলাকে ঘিরে বাংলাদেশে শুরু হয় উন্মাদনা। অন্যদিকে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন না হলেও বিশ্বকাপ খেলার পাশাপাশি ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞ দল বাংলাদেশ। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। এ অবস্থায় দুই দেশ ফুটবল ও ক্রিকেট নিয়ে বিনিময় করতে যাচ্ছে পারস্পরিক দক্ষতা ও অভিজ্ঞতা। ব্রাজিলের কাছ থেকে বাংলাদেশ ফুটবলের দক্ষতা অর্জনের পাশাপাশি ব্রাজিলকে ক্রিকেটের নানা কৌশল শেখাবে লাল সবুজ। শিগগিরই এ বিষয়ে একটি চুক্তি সই হবে বলে জানিয়েছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ তৌহিদুল ইসলাম। ব্রাজিল তো ফুটবলে চ্যাম্পিয়ন নট অনলি ইন মেল ফুটবল বাট অলসো দে আর চ্যাম্পিয়ন ইন ফিমেল ফুটবল। আর আমরা তো ওয়ার্ল্ড লেভেলে খেলি ক্রিকেট, সো উই আর জাস্ট প্লেইং ন্যাশনাল। তো আমাদের প্রস্তাবটা হচ্ছে আমরা ব্রাজিলকে ক্রিকেটিং যত স্কিলস অ্যান্ড কোচিং এটসেট্রা এইসব বিষয়ে আমরা হেল্প করব। ইন এক্সচেঞ্জ ব্রাজিল উইল হেল্প আস ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার ফুটবল স্ট্রাকচার অ্যান্ড কোচিং। ওই ধরনের একটা এগ্রিমেন্ট আমরা ফাইনালাইজ করতেছি। এটা দুই ধরনের জনপ্রিয় খেলার দক্ষতা বিনিময়ের মধ্য দিয়ে দুদেশ উপকৃত হবে বলে মনে করেন এই কূটনীতিক। আমাদের লক্ষ্য হচ্ছে কোচিং এবং টিইউটি, যেটাকে আমরা ট্রেনিং অফ দি ট্রেনার্স, সেই রকম পর্যায়ে হেল্প করা। আমরা শুধু ধরেন নেইমারকে নিয়ে গেলাম, একটু ডামাডোল হলো, সেটাতে আমি বিশ্বাস করি না। আমি চাই সত্যিকার অর্থে আমাদের ফুটবল স্ট্রাকচারটা ডেভেলপ হোক। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও চুক্তি সইয়ের পর ঢাকা কিংবা ব্রাজিলে জাতীয় ও অনূর্ধ্ব 20 আয়োজনের মাধ্যমে ফুটবলকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। বিভিন্ন সেক্টরে, ট্রেড সেক্টরে, ফার্মাসি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু হয়ে ঢাকা খুলনা রুটে চলছে জাহানাবাদ এক্সপ্রেস নামে একটি ট্রেন। প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা হলেও টিকিট পাওয়া যায় না চাহিদা মতো। তাই এই রুটে ট্রেন বাড়ানোর দাবি যাত্রীদের। যদিও কর্তৃপক্ষ বলছে নানা সংকটে এই রুটে নতুন ট্রেন দেওয়া সম্ভব হচ্ছে না এখনই। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পদ্মার রেললিংক দিয়ে মাত্র 4 ঘন্টায় খুলনা থেকে রাজধানী পৌঁছানো যাচ্ছে। তবে এর সুবিধা মিলছে শুধুমাত্র একটি ট্রেন জাহানাবাদ এক্সপ্রেসের মাধ্যমে। কম সময়ে এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করা যায় বলে দিন দিন বাড়ছে এর টিকিটের চাহিদা। এলাকাবাসী বলছেন অনলাইন কিংবা কাউন্টার থেকে টিকিট কিনতে হয় 3 থেকে 10 দিন আগে। তবে প্রায় 1000 যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রেনটিতে টিকিট পাওয়া যায় না চাহিদা মতো, যার কারণে বাড়ছে ক্ষোভ। চাহিদা হিসাব করে এই রুটে ট্রেন সংখ্যা বাড়ানোর দাবি তাদের। মূলত আমরা টিকিট আগে পাই না, এটা চাপ বেশি, এজন্য আমার আগে টিকিট নেওয়া লাগে। এটা হচ্ছে মেন ইস্যু। দুইটা যদি ট্রেন দেওয়া হয় ঢাকা টু খুলনা টু ঢাকা, সেক্ষেত্রে আমার জন্য ভালো হয়। সরকার যেহেতু এত টাকা খরচ করে এখানে লাইন করছে, ট্রেন সংখ্যা 1টা থেকে আরও বাড়িয়ে 2টা থেকে 3টা করা উচিত। জ্যাম থাকে, থাকে, আমরা অনেক সময় ট্রেনে সবাই চলাচল করতে পারি। আর একটা ট্রেন হলে আমাদের জন্য ভালো হয়। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন শুরু থেকেই এ রুটে একাধিক ট্রেন চালানোর প্রতিশ্রুতি থাকলেও তা কার্যকর না হওয়ায় অবকাঠামোর পুরোপুরি সুফল পাওয়া যাচ্ছে না। আর একটা ট্রেন ওখানে দিয়ে এবং রেলের যে সেবার মান বৃদ্ধি করে এই অঞ্চলের মানুষের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করে। রেলের কর্তৃপক্ষ বলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে আমাদের এই বৈষম্যের শিকারটা হতে হলো। রেল কর্তৃপক্ষ বলছে ক্যারেজ, ইঞ্জিন ও লোকবল সংকটে এ রুটে এখনই নতুন ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। তবে নতুন প্রকল্পে ক্যারেজ কেনা হলে ট্রেনের সংখ্যা বাড়ানোর আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। একটা প্রজেক্টের আওতায় আমরা 200টি ক্যারেজ পাবো। তো এই ক্যারেজকে ব্যবহার করে আমাদের চিন্তাভাবনা আছে, আমরা 2-1টি নতুন ট্রেন চালু করার চিন্তাভাবনা আছে। পদ্মা সেতুর কেন্দ্রিক রেল চালুর বিষয়টিও আমাদের মাথায় আছে, আমরা চিন্তাভাবনা করছি। পদ্মা রেললিংক দিয়ে 2024 সালের ডিসেম্বরে 10টি বগি নিয়ে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা শুরু করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। গত কয়েক বছরে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন প্রকল্পে ব্যবহারের জন্য কেনা হয় শত কোটি টাকার বিভিন্ন আধুনিক যানবাহন ও যন্ত্র, কিন্তু অভিজ্ঞ ও দক্ষ চালকের অভাবে এর বেশিরভাগই ব্যবহার হচ্ছে না। এতে সরকারি অর্থের অপচয় হয়েছে বলে দাবি নাগরিকদের। পাশাপাশি সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগও তাদের। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট।
অলস পড়ে আছে যানবাহন, কোনোটি কেনা হয়েছে মাস দুয়েক আগে, আবার কোনোটির বয়স গড়িয়েছে বছরে। খুলনা সিটি কর্পোরেশনে গত কয়েক বছরে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে শতাধিক নতুন আধুনিক যন্ত্র ও যানবাহন সংযোজন করা হয়েছে, কিন্তু যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে বর্তমানে জনবল রয়েছে 120 জন। আবার টেকনিশিয়ানও কম থাকায় বিভিন্ন সময় স্থবির হয়ে পড়ছে মেরামত কাজ। এতে অযত্ন অবহেলায় পড়ে নষ্ট হচ্ছে শত কোটি টাকার অধিকাংশ যানবাহন। নগরবাসীর সেবা দেওয়া লাগে, সারা যার যে সময় যে গাড়ির দক্ষ ড্রাইভার তারে সেইভাবে গাড়ি দিয়ে ডিউটিতে পাঠায়, সেভাবে আমরা ডিউটি করি। অনেক গাড়ি দেখা গেল যেইগুলার আপনার ইঞ্জিনের সমস্যা আছে, কাজ চলমান, দেখা গেল আমাদের দরখাস্ত করা রয়েছে অথরিটির, ঢাকায় রয়েছে, ওই যে রয়েছে, ওই জন্য গাড়ি ওইভাবে থাকে। এখন তো ম্যানুয়াল নেই, সব সেন্সার অটোমেটিক গাড়ি এখন আমরা চালাচ্ছি এবং আমরা প্রস্তুতিতে আছি, অনেকে অনেক শিখবে। আধুনিক যান থাকা সত্ত্বেও ব্যবহার না থাকায় সম্পদের অপচয় এবং নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মত নাগরিক নেতাদের। যদি ড্রাইভার দক্ষ না থাকে তাহলে যানবাহনগুলো ড্রাইভারের কারণেও নষ্ট হতে পারে, আবার ড্রাইভার স্বল্পতার কারণে সিটি কর্পোরেশনের যানবাহনগুলো সঠিকভাবে চলাচল করতে পারছে না। নাগরিক ভোগান্তি তো রয়েছেই এবং কোটি কোটি টাকা এখানে অপচয় হচ্ছে। তবে দক্ষ জনবল নিয়োগে চেষ্টা চলছে বলে জানায় সিটি কর্পোরেশন। প্রকৃতপক্ষে আমাদের এখানে আরও ড্রাইভার দরকার এবং দক্ষ ড্রাইভার দরকার, তা না হলে এই ইকুইপমেন্টসগুলো ধীরে ধীরে অযত্নে অবহেলায় মানে দক্ষ পরিচালনার অভাবে এটা নষ্ট হয়ে যেতে পারে। যানবাহন ও যন্ত্রাংশ পরিচালনা করতে সম্প্রতি 96 জন দক্ষ চালক ও টেকনিশিয়ানের চাহিদাপত্র দিয়েছে সিটি কর্পোরেশন। তথ্য বলছে কেসিসিতে বর্তমানে যানবাহন ও যন্ত্র রয়েছে 240টি। নতুন প্রকল্পে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে আরও 34। তবে দক্ষ চালক না থাকায় সেগুলোর ব্যবহার নিয়েও শঙ্কা রয়েছে। তাই অন্তত আউটসোর্সিংয়ের মাধ্যমে হলেও কিছু চালক নিয়োগ জরুরি বলছে যান্ত্রিক বিভাগ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চুয়াডাঙ্গার হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরাও। এই মুহূর্তে সদর হাসপাতালে আছেন সহকর্মী মাহফুজ মামুন। সেখানকার খবর জানতে যাচ্ছি তার কাছে। মামুন, ডিসেম্বরের শুরুতেই চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হিমশীত। হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। ডিসেম্বরের প্রথম থেকেই চুয়াডাঙ্গাতে শীত বেশি অনুভূত হচ্ছে। প্রতিদিনই 1.5 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পাচ্ছে জেলায়। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 12.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা একদিনের ব্যবধানে 1.5 ডিগ্রি তাপমাত্রা হ্রাস পেয়েছে জেলায়। তাপমাত্রা হ্রাস পাওয়ার কারণে মানুষকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। ছিন্নমূল এবং খেটে খাওয়া মানুষগুলো চরম ভোগান্তির ভেতরে রয়েছেন। তারা শীতে নিদারুণ কষ্ট করছেন। আমি চুয়াডাঙ্গা রেল স্টেশন ঘুরে দেখেছি গত রাতে, সেখানে ছিন্নমূল অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে। চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। আবহাওয়া অফিস বলেছে যে এ মৌসুমে আর কয়েকদিন পরে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। প্রতিদিনই তাপমাত্রা হ্রাস পাচ্ছে জেলায়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ও ডায়রিয়া ওয়ার্ডে শয্যার তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি রোগী ভর্তি রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রায় 71 জন শিশু রোগী ভর্তি রয়েছে। শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করাও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বয়স্করাও নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে 81 জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ডায়রিয়ার হারও বাড়তে শুরু করেছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে রয়েছে অনেক বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও প্রতিনিয়তই বাড়ছে রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা সেবা দিতে চিকিৎসক, কর্তব্যরত নার্সদের হিমশিম খেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও শয্যার তুলনায় বেশি রোগী থাকার কারণে সংশ্লিষ্টদের চিকিৎসা সেবা দিতে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 15 বেডের বিপরীতে 71 জন রোগী ভর্তি রয়েছে। তার মানে প্রায় 4 গুণ রোগী বেশি ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে শয্যা না থাকলেও সেখানে প্রায় 81 জন রোগী ভর্তি রয়েছে, শিশু এবং বয়স্করা। এর থেকেই বোঝা যাচ্ছে যে চুয়াডাঙ্গাতে ক্রমশ শীতের তীব্রতার কারণে বিভিন্ন রোগীর সংখ্যা বাড়তে রয়েছে, যার ফলে মানুষকে চরম কষ্টে দিন যাপন করতে হচ্ছে। সকাল থেকেই চুয়াডাঙ্গা দিয়ে হিমেল বাতাস বয়ে যাচ্ছে। হিমেল বাতাসের
কারণে শীত অনুভূত হচ্ছে জনজীবনে বেশি। আর সন্ধ্যার পর থেকে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে, তার কারণ যে সূর্যের দেখা মিলছে না। দিনে সূর্য থাকায় কিছুটা হলেও শীত অনুভূত কম হচ্ছে। সন্ধ্যার পরে হচ্ছে রাত হয়ে আসার কারণেই হচ্ছে মানুষকে বেশি দুর্ভোগে পোহাতে হচ্ছে। হিম বাতাস অনুভূত হচ্ছে জনজীবনে চুয়াডাঙ্গার। এই ছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চুয়াডাঙ্গায়। যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। বিশেষ করে শিক্ষার্থীদের একটি অংশ এই রোগে আক্রান্ত হচ্ছে। সমকামিতাও এই রোগের অন্যতম কারণ। কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। যশোরে এইচআইভি আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা হাসপাতালে প্রতিদিন অন্তত 10 জন করে সন্দেহভাজন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছরের নভেম্বর পর্যন্ত জেলায় 52 জন এইডস রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 46 জন পুরুষ এবং 8 জন নারী। সবচেয়ে উদ্বেগজনক হলো আক্রান্তদের মধ্যে 26 জনই শিক্ষার্থী। এদের বেশিরভাগের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। অনেক ছেলের সাথে করছি, এটা হয়তো বা আমার ওখান থেকে কারোর মাধ্যমে ভিতরে প্রবেশ করছে। সংশ্লিষ্টরা বলছেন তরুণ সমাজের মধ্যে সংক্রমণ বৃদ্ধি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এ থেকে পরিত্রাণ পেতে ইন্টারনেট ব্যবহারে সতর্ক, সামাজিক এবং ধর্মীয় জ্ঞানে উদ্বুদ্ধ সহ কাউন্সেলিং করতে হবে। স্যাম্পল কালেকশন করে 15 মিনিটের মধ্যেই রেজাল্ট দিয়ে দিই। এক্ষেত্রে যদি যাদের পজিটিভ হয় তারপরে আমরা আরো 2 ধাপে কনফার্ম হই। এইচআইভি রোগীদের ক্ষেত্রে যারা একদম পজিটিভ হয়ে গিয়েছে এবং ওষুধ নিচ্ছে তাদেরকে প্রতি মাসেই ওষুধ যখন নিতে আসে প্রতিনিয়তই তাদেরকে কাউন্সেলিং করতে হয়। চিকিৎসকরা বলছেন আক্রান্তদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে, তবে এটি কমিয়ে আনতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরাসরি তো এইডস এর কারণে আসে না, যখন সে তার একটা সাধারণ সমস্যা, দেখা গেল একটা ডায়রিয়া হয়েছে সারছে না, তার জ্বর হয়েছে সারছে না, শুকনো কাশি সারছে না, তখন আমরা সন্দেহজনকভাবে পরীক্ষাগুলো করা হয়, তখন এটা ধরা পড়ে। আমাদের সন্তান কার সাথে মিশছে, তারা ধর্মীয় অনুশাসনে থাকছে কিনা, বা তাদের জীবনযাত্রা কেমন, এবং তারা ইন্টারনেট যে অবাধ বিচরণ সেটা কি তারা নিরাপদ সাইটগুলোতে যাচ্ছে, এগুলো যদি আমরা নিজেরা মনিটর না করি তাহলে আমাদের সন্তানদের এখান থেকে পরিত্রাণ পাওয়ার আসলে উপায় নাই। কর্তৃপক্ষের তথ্য মতে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারে মোট 248 জন এইডস আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। সময় সংবাদ, যশোর। বাগেরহাটে জনবলের অভাবে বন্ধ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসিইউ ইউনিট। সেবা না পেয়ে মুমূর্ষু রোগীদের প্রতিনিয়ত যেতে হয় খুলনা, ঢাকার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে। যন্ত্রপাতিও নষ্ট হওয়ার ঝুঁকিতে। দ্রুত আইসিইউ চালুর দাবি সংশ্লিষ্টদের। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। বাগেরহাটে 250 শয্যা জেলা হাসপাতালের 7ম তলায় আইসিইউ ইউনিট আছে। সাজানো গোছানো বেড, ভেন্টিলেটর, হার্ট মনিটর, ইনফিউশন পাম্প, ডিফিব্রিলেটর, রক্তের গ্যাস বিশ্লেষক সহ নানা ধরনের যন্ত্রপাতি। সঙ্গে রয়েছে অক্সিজেন থেরাপি মেশিন, ফিডিং টিউব, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও উচ্চ ক্ষমতা সম্পন্ন রেফ্রিজারেটরস আইসিইউ পরিচালনার আনুষঙ্গিক যন্ত্রপাতি। তবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় মূল্যবান এসব যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ছে। অন্যদিকে আইসিইউ সেবা না পেয়ে মুমূর্ষু রোগীদের প্রতিনিয়ত যেতে হয় খুলনা, ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে। চালু থাকা অবস্থায় বেশিরভাগ সময় 10টি বেডেই রোগী থাকতো বলে জানান নার্সরা। পুনরায় সেবা চালুর দাবি রোগী ও স্বজনদের। মুমূর্ষু রোগী নিয়ে খুলনায়, ঢাকায় যেতে হয়, এখানে আমরা সেরকম সেবা পাই না। চাই যে জায়গায় আইসিইউটা চালু হোক তাড়াতাড়ি। এখানে মূলত সমস্যা হচ্ছে আপনার জনবলটাই মেইন ফ্যাক্টর। সব রকমের সবকিছু সুযোগ সুবিধা আছে, বাট এটা বন্ধ থাকায় সেই সুযোগ সুবিধাটা রোগীরা নিতে পারছে না। মানুষের চরম ভোগান্তি থেকে মুক্তির জন্য অবিলম্বে বাগেরহাট জেলার এই আইসিইউ চালুর জোর দাবি জানাচ্ছি। আইসিইউ ব্যবস্থাপনায় দক্ষ জনবল পেলে ইউনিটটি চালুর আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টে চলে যাওয়ার কারণে আমরা 2025-এর এই সেবা থেকে বঞ্চিত। আমাদের যন্ত্রপাতি সবকিছুই পরিপূর্ণ রয়েছে, শুধু জনবল যদি হয় তাহলে আমরা পরিপূর্ণ সেবা দিতে পারবো। 2021 সালে 23 এপ্রিল 3টি শয্যার মাধ্যমে হাসপাতালটিতে আইসিইউ সেবা চালু করা হয়। পরে 10 শয্যার আইসিইউ ইউনিট চালু করা হয়। সময় সংবাদ, বাগেরহাট।
দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি নড়াইল জেলা হাসপাতালের ২৫০ শয্যার ভবনের নির্মাণ কাজ। ১০০ শয্যার পুরাতন ভবনে গড়ে প্রতিদিন ধারণ ক্ষমতার প্রায় ৪ গুণ রোগী সেবা নিচ্ছে। তবে নতুন ভবন হস্তান্তর ও চালুর বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি স্বাস্থ্য বিভাগ। সজীব রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সিঁড়ি থেকে বারান্দা, কোথাও পা ফেলার জায়গা নেই। রোগী আর স্বজনদের এমন ভিড় নড়াইল জেলা শহরের একমাত্র ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটির নিত্যদিনের চিত্র। গড়ে প্রতিদিন ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ রোগীর চাপ সামলাতে নাজেহাল অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। ২০১৭ সালে নড়াইলে ২৫০ বেড হাসপাতালের মূল ভবন, সার্ভিস ভবন ও চিকিৎসকদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের ডিপিপি অনুমোদন পায়। ২০১৮ সালের জুনে ৮টি ঠিকাদারি প্রতিষ্ঠান ৮ তলা ভবন সহ প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করে, যার প্রস্তাবিত মূল্য ধরা হয় ৬১ কোটি ৫৮ লাখ টাকা। আর বিশ্ব ব্যাংকের অর্থায়নে নবম তলায় ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ নির্মাণের কাজে প্রস্তাবিত মূল্য ধরা হয় ৫ কোটি ৭৭ লাখ টাকা। ৩ দফা মেয়াদ বাড়িয়ে ২০২৪ সালের জুনে কাজের মেয়াদ শেষে হস্তান্তরের কথা থাকলেও নকশা জটিলতায় ঝুলে আছে হস্তান্তর প্রক্রিয়া। দ্রুত ২৫০ বেডের বাস্তবায়ন চান সেবা নিতে আসা রোগী ও স্বজনরা। আজ দিন ধরে আসছি বলছেন, এই বারান্দায় আছি, আমরা সিট পাই না। রোগী ফ্লোরে আছে, এতে সুস্থ থেকে ইনফেকশনের সম্ভাবনা বেশি। ভাবছিলাম ২৫০ বেডটা চালু হলে কাঙ্ক্ষিত সেবা পাবো। এখন বিল্ডিং তো দাঁড়িয়ে আছে, কিন্তু চালু হওয়ার নামে কোনো খোঁজ খবর নাই। এদিকে ২৫০ শয্যা হাসপাতালটি চালু দূরের কথা, হস্তান্তর প্রক্রিয়া সম্পর্কে জানে না জেলা স্বাস্থ্য বিভাগ। আর 4টি লিফট জটিলতা কাটিয়ে পরিকল্পনা কমিশনের অনুমোদন সাপেক্ষে আগামী ৪ মাসের মধ্যে হস্তান্তরের আশ্বাস জেলা গণপূর্ত বিভাগের। যতক্ষণ না পর্যন্ত বিল্ডিং হ্যান্ডওভার হচ্ছে ততক্ষণ এটার কার্যক্রমই শুরু করা যাবে না। পেপারস হয়তোবা চাচ্ছি, পাঠাচ্ছি কিংবা পাঠাবো, কিন্তু সেটার কার্যক্রম যে কত তাড়াতাড়ি আমরা পাবো এটা অ্যাকচুয়ালি বলা কঠিন। আশা করি ৩ থেকে ৪ মাসের মধ্যে দরপত্র আহ্বান সহ যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে পারবে। ২০১৭ সালে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণে ডিপিপি অনুমোদন দেয় তৎকালীন সরকার। সময় সংবাদ, নড়াইল। কুষ্টিয়ায় আইন অমান্য করে অবাধে চলছে অবৈধ ইট ভাটার কর্মযজ্ঞ। কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। অধিকাংশ ভাটায় গড়ে উঠেছে লোকালয় ও ফসলি জমিতে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, নানা রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। তবে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বাবুল হোসেনের ছবিতে এস.এম. রাশেদের রিপোর্ট। কৃষি জমির মধ্যে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। একদিকে ফসলের ক্ষেত, অন্যদিকে লোকালয়। চুল্লির দূষিত ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশে। কুষ্টিয়ায় আইন না মেনে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কৃষি জমির মাটি। এতে বিরূপ প্রভাব পড়েছে আশপাশের এলাকায়। স্থানীয়রা বলছেন, ভাটা দূষিত ধোঁয়ার কারণে কমে গেছে ফসল উৎপাদন, এমনকি নানা রকম রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। শিগগিরই এসব ভাটার বিরুদ্ধে ব্যবস্থা চান তারা। ভাটা হওয়ার আগে অনেক ফলন হতো, কিন্তু এখন আর অত ফলন হয় না। গাছটা তো কাট না হলে খড়িয়ে ভাটাই পুরাচ্ছে কি করি, কচি কচি গাছগুলো কাটিয়ে দিচ্ছে। পরিবেশ রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কুষ্টিয়ার পরিবেশ এবং প্রতিবেশ এটি রক্ষায় বদ্ধপরিকর। ইট ভাটা যেগুলো অবৈধ, নিশ্চয়ই সেটি আইনানুগ যে ব্যবস্থা সেগুলোর বিরুদ্ধে সেটি আমরা অবশ্যই গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে কুষ্টিয়ায় 213টি ইট ভাটার মধ্যে বৈধ মাত্র 17টি। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মাগুরায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য সরকারিভাবে নির্মিত আধুনিক পার্কিং সুবিধা সহ বিশ্রামাগার এখন বখাটে ও মাদক সেবীদের আড্ডাস্থল। কাজ শেষ হওয়ার 1 বছর পেরিয়ে গেলেও চালু না হয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে উঠেছে প্রশ্ন। চালকরা বলছেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হলেও চালু না হয় আগের মতোই রাস্তায় পার্কিং করতে হচ্ছে গাড়ি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 4 তলা বিশিষ্ট আধুনিক বিশ্রামাগার রয়েছে, শয়নকক্ষ, গোসলখানা, পার্কিং, ক্যান্টিন, চিকিৎসা কক্ষ ও বিনোদন কেন্দ্র সহ আধুনিক সব সুবিধা। চালকদের একটানা গাড়ি চালানোর ধকল কমাতে দেশের 4টি মহাসড়কে বিশ্রামাগার নির্মাণের কাজ হাতে নেয় সড়ক ও জনপদ অধিদপ্তর। এর মধ্যে মাগুরায় তৈরি হয় একটি।
6.5 একর জমির উপর 67টি ট্রাক পার্কিং ও চালকদের 52 সজ্জার বিশ্রামাগার তৈরিতে ব্যয় হয় 32 কোটি টাকা। অবকাঠামো প্রস্তুত হলেও 1 বছর ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে স্থাপনাটি। এতে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে টার্মিনালটি। ভেতরে ময়লা আবর্জনার স্তূপ, নষ্ট হচ্ছে আসবাবপত্র সহ যন্ত্রপাতি। স্থানীয়রা বলছেন, ভবন তৈরি হলেও চালু না করায় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দক্ষিণাঞ্চলের চালকরা। লাইট জ্বলতো, লোকজন ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চারা খেলাধুলা করতে, এখন লাইটও জ্বলে না। এখন দুনিয়ার মাদকের আখড়া। দীর্ঘদিন ধরেই পড়ে আছে এইভাবে। চালু হলে আমাদের জন্য ভালো হবে। ট্রাক টার্মিনালটা যদি চালু হয়ে থাকতো তাহলে ওই জায়গায় আমরা গাড়ি রেখে একটু শান্তি পাইতাম। মনে করেন গাড়িটা রেখে কোনো জায়গায় যাইতে পারতাম, এই জায়গায় রোডঘাটের সাইডে গাড়ি রাখতে হতো না। সড়ক বিভাগ বলছে, ঠিকাদার নিয়োগ নাকি সরকারিভাবে চালানো হবে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। কোন মেথডে হবে, যেটা ইজারাদার হবে নাকি ডিপার্টমেন্ট চলবে, সেই বিষয়ে দিক নির্দেশনার জন্য আমরা পত্র প্রেরণ করি। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপারে। আমরা সেই নির্দেশনা পেলে খুব দ্রুত সময়ের ভিতরে আশা করি চালু করতে পারবো। 2021 সালে প্রকল্পটির কাজ শুরু হয়ে শেষ হয় 2024 সালের ডিসেম্বরে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও আয়োজন করা হয়েছে বিরল গণবিয়ে। স্থানীয় সময় মঙ্গলবার খান ইউনিসে 54 দম্পতি অংশ নেন এই আয়োজনে। এদিন ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাকে দাম্পত্য জীবনের নতুন পথে হাঁটেন নবদম্পতিরা। দীর্ঘ যুদ্ধের পর এই আয়োজন গাজাবাসীর কাছে যেন ক্ষীণ আশার আলো। ঐতিহ্যবাহী ফিলিস্তিনি নকশার পোশাক আর স্যুটে নতুন দাম্পত্য জীবনের প্রস্তুতি নিচ্ছেন ইমাম হাসান লাওয়া ও হিকমত লাওয়া। স্থানীয় সময় মঙ্গলবার তাদের মতো আরও 53 দম্পতি দীর্ঘ যুদ্ধের পর অবশেষে পা রাখলেন জীবনের নতুন অধ্যায়ে। যুদ্ধের কারণে বহুদিন থেমে থাকা বিয়ের আয়োজন যেন একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিল। গাজার সংস্কৃতিতে বিয়ে মানে শুধু উৎসব নয়, এটি পরিবার, সমাজ আর ভবিষ্যতের প্রতীক। যুদ্ধ সেই রীতি প্রায় নিভিয়ে দিয়েছিল, তাই খান ইউনিসের এই আয়োজনকে ঘিরে ছিল উচ্ছ্বাস, আর তার পাশেই খাদ্য সংকট, আশ্রয়হীনতা ও নিরাপত্তাহীনতার অনিবার্য বাস্তবতা। সংযুক্ত আরব আমিরাতের মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এ আয়োজনের দায়িত্ব নেয়। নবদম্পতিদের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় সরঞ্জাম। বিশাল আকারের ঐতিহ্যবাহী বিয়ের অনুষ্ঠানের বদলে এ আয়োজন ছিল সাদামাটা, তবে যুদ্ধ বিধ্বস্ত মানুষের কাছে তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গাজায় এখন 20 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত। নবদম্পতিদের অনেকেই থাকেন একই আশ্রয়কেন্দ্রে, যেখানে প্রতিদিনই চলছে বেঁচে থাকার লড়াই। ধ্বংসস্তূপের মাঝে এই একদিনের আনন্দ চোখে জল আনে অনেকের, মনে জাগায় নতুন করে বাঁচার সাহস। উৎসবের হাসির আড়ালে ছিল গভীর শোকও। অনেকেই বিয়ের দিনে পাশে পাননি বাবা মা বা প্রিয়জনদের, তবু তাদের বিশ্বাস এই বিয়ে হয়তো তাদের জীবনে অন্তহীন কষ্টের ভেতরেও একটু স্বস্তি ফিরিয়ে আনবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী পুতিনের সঙ্গে SU-57 যুদ্ধবিমান আর S-500 এর মতো অত্যাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি করতে পারেন মোদি। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফরের আইনি জটিলতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে ভারত রোম স্ট্যাচুটে অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্যের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের তীব্র উত্তেজনা চলমান। এমনকি ভারতকে উচ্চ শুল্কের শাস্তিও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এসব শাস্তির তোয়াক্কা না করেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজ দেশে আমন্ত্রণ জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা সাদরে গ্রহণও করেন পুতিন। রুশ প্রেসিডেন্টের নয়াদিল্লি সফর ঘিরে রাজধানীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 5 স্তরের বিশেষ নিরাপত্তা বলয়, ডজন খানেক স্নাইপার, ড্রোন নজরদারি আর AI মনিটরিং সব মিলিয়ে নেওয়া হয়েছে ব্যতিক্রমী ব্যবস্থা। পুতিন দিল্লিতে পৌঁছানোর পরই পুরো নিরাপত্তা জোন সক্রিয় হবে। ড্রোন ও ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করে কন্ট্রোল রুম থেকে পুতিনের কনভয়ের উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পুতিন কিভাবে এই সফর করছেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। তবে রোম স্ট্যাটিউটে ভারত অনুস্বাক্ষর না করায় আইসিসির সব বাধ্যবাধকতা দেশটির আদালত ও সরকারের ওপর প্রযোজ্য নয় বলে জানা গেছে।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লি রুশ SU-57 যুদ্ধবিমান ও S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের চাপ বাড়লেও ভারত ঐতিহাসিক মস্কো নির্ভর প্রতিরক্ষা সমীকরণ ধরে রাখতে চাইছে। সফরটি উভয় দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতায় নতুন গতি আনবে বলে ধারণা তাদের। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফর নিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় নিবন্ধ লিখেছেন ইউরোপের 3 দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির দূত। নিবন্ধে ইউক্রেনে রুশ হামলাকে নির্বিচার আক্রমণ ও শান্তির প্রতি অনীহা হিসেবে অভিহিত করেছেন 3 দূত। পুতিনের সফরের ঠিক আগে এই ধরনের পদক্ষেপকে অস্বাভাবিক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। মালয়েশিয়া এয়ারলাইন্সের দীর্ঘদিন নিখোঁজ ফ্লাইট MH370-র সন্ধান আবার শুরু হতে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে 30 ডিসেম্বর থেকে 55 দিনের অনুসন্ধান কার্যক্রম শুরু হবে। 2014 সালে কুয়ালালামপুর থেকে বেইজিং যাত্রাকালে বোয়িং 777 বিমানটি নিখোঁজ হয়। ফ্লাইটটিতে 239 যাত্রী ছিলেন এবং এটি নিখোঁজ হওয়ায় বিমান ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল। নতুন অনুসন্ধান অভিযানটি পরিচালনা করছে ওশেন ইনফিনিটি নামের একটি প্রতিষ্ঠান, যা নো ফাইন্ড নো ফি শর্তে কাজ করছে। তবে উদ্ধার হলে $60 কোটি দেয়া হবে। খেলার খবর, এশিয়ান কাপ বাছাইয়ে 3 ম্যাচ থেকে 4 কোটির বেশি টাকা আয় করেছে বাফুফে। এর মধ্যে শুধুমাত্র 1,80,00,000 টাকা আয় হয়েছে ভারত ম্যাচ থেকে। নির্বাহী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানিয়েছে বাফুফে। তবে এই আয়ের বিপরীতে ব্যয় কত তা জানাতে পারেনি ফেডারেশন। এদিকে ক্রীড়া পরিষদ বরাদ্দকৃত স্টেডিয়াম থেকে সিলেট জেলা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু করতে কাজ করবে বাফুফে। ফুটবলে জোয়ার উঠেছে, দর্শকরা হুমড়ি খেয়ে পড়েছে, স্পন্সরদের লাইন, টিকিট নিয়ে হাহাকার। এই বছরটা দেশের ফুটবল পার করেছে এভাবেই, যার প্রভাব পড়েছে ফুটবল ফেডারেশনের ইনকামে। এশিয়ান কাপ বাছাইয়ের সবচেয়ে হাইপড ম্যাচ ছিল বাংলাদেশের ভারতের বিপক্ষে। শুধুমাত্র এই ম্যাচ থেকেই বাফুফের আয় 1,80,00,000। এছাড়াও হংকং ম্যাচ থেকে 1,02,00,000 এবং সিঙ্গাপুর ম্যাচ থেকে বাফুফে আয় করেছে 1,15,00,000 টাকা। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা, বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা, বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। আয়ের পাশাপাশি খরচও হয়েছে ফুটবল ফেডারেশনের, কিন্তু সেই হিসেব এখনো বের করতে পারেনি বাফুফে। ভারত ম্যাচ গত মাসে শেষ হলেও সিঙ্গাপুর ম্যাচ পেরিয়েছে প্রায় 6 মাস। কেন এত দেরি, তার অবশ্য সদুত্তর দিতে পারেনি ফেডারেশন। পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে, ব্যয়টা আমাদের এখনো বের করতে পারেনি। এদিকে ভেন্যু সংকট কাটাতে জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি আরও একটি স্টেডিয়াম ফিফা স্ট্যান্ডার্ডে করতে চায় ফেডারেশন। এজন্য বাফুফে বেছে নিয়েছে সিলেট জেলা স্টেডিয়ামকেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কেসে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী 20 ডিসেম্বর থেকে ন্যাশনাল লিগের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে বলে কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আয়ারল্যান্ডের বিপক্ষে টি20 সিরিজ জয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টি20 বোলারদের তালিকায় 8 নম্বরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজ জুড়ে ভালো খেলার পুরস্কার দিল আইসিসি। 3 ইনিংসে 77 রান করে 21 ধাপে গিয়েছেন পারভেজ ইমন। তার বর্তমান অবস্থান 38তম। 2 ইনিংস ব্যাট করে 89 রান করে 5 ধাপ লাভ দিয়েছেন তাওহিদ হৃদয়। এই ডানহাতি ব্যাটার বর্তমানে 43তম স্থানে উঠে এসেছেন। টি20 বোলারদের র্যাঙ্কিংয়ে চমক দেখিয়েছেন মুস্তাফিজ। তিনি বর্তমানে টি20-র 8 নম্বর বোলার। 2 ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার পাওয়া শেখ মেহেদী এগিয়েছেন 3 ধাপ, তার বর্তমান অবস্থান 14তম। রিশাদ 5 ধাপ এগিয়ে বর্তমানে আছেন 19 নম্বরে, আর নাসুম আছেন 25-এ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার।
রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত। রিক্টার স্কেলে মাত্রা 4.1, উৎপত্তি স্থল নরসিংদী থেকে 3 কিলোমিটার উত্তরে। এবার কেয়ারে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা। চিকিৎসায় যোগ দিলেন চীনের আরেক মেডিকেল টিম। সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া। এবং জামায়াত সহ 8 দলের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে। প্রাধান্য পাবে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সমঝোতার স্বার্থে যে কোনো আসন ছাড়তে প্রস্তুত দলগুলো। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। আলিশা, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ে।